তখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে যাওয়ার পরেও তারা আমার বিন্দু মাত্র সাহায্য করে না। আমি স্বাস্থ্য উপদেষ্টার কাছে 3 বার আমার এই অসুস্থ ছেলেটাকে নিয়ে যেয়ে সারাদিন বসে থাকি কেমো দেওয়ার পরে উনি আমাকে বলে ওনার হাতে কিছু নাই, আমার সন্তানই ট্রিটমেন্ট পায় না। তখন তো আমাদের যাদের ডাকে আমার সন্তান মারা গেছে তারা তো আমার খোঁজ খবর নেয় নাই। ইভেন সার্জিদের সাথে আমার 4 বার দেখা হয়, সার্জিস আমার বাসায় পর্যন্ত যায়। আমি সার্জিসকে বলি আমার জিসানের কেমন রেডি আমি দিতে পারবো, আমার সার্জারিটা একটু বাইরে করায় দাও, কারণ ডাক্তার বলছিল সিঙ্গাপুরে সার্জারি করাইলে ওর জন্য সবচেয়ে বেস্ট হবে। আমার ছেলে শহীদ রমিজউদ্দিনের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল। 5ই আগস্ট সন্ধ্যায় তাকে ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা গুলি করে মেরে ফেলে। আমি এখানে একটু বলতে চাই, 5ই আগস্ট আমার বড় সন্তান আমার মারা যায়। একটা মার জন্য এই শোকটা যে কতটুকু কঠিন সেটা শুধু একটা মাই বোঝে। আমার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে 3rd স্টেজে। আমার বড় ছেলে 5ই আগস্ট মারা যায়। 10 তারিখ আগস্টের আমি পিজি হসপিটালে ভর্তি হই। 19 তারিখে আমার ছোট ছেলের ক্লোন ক্যান্সার ধরা পড়ে। একটা 13 বছরের বাচ্চার 3rd স্টেজের ক্যান্সার, তার লাইফে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে? তার বড় ভাইয়ের মৃত্যু 14 দিন আগে। ইভেন আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজব্যান্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। 2025-এর মার্চের 18 তারিখ 17 রোজায় লাইফের এই পর্যায়ে আমি আমার ছোট ছেলের হারানোর আর কি আছে? আমি এই দুঃসময়ে আমার ছোট ছেলেকে বাঁচানোর লড়াই এতটা অসহায় হয়ে যায় যে আমি তখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে যাওয়ার পরেও তারা আমার বিন্দু মাত্র সাহায্য করে না। আমি স্বাস্থ্য উপদেষ্টার কাছে 3 বার আমার এই অসুস্থ ছেলেটাকে নিয়ে যেয়ে সারাদিন বসে থাকি কেমো দেওয়ার পরে উনি আমাকে বলে ওনার হাতে কিছু নাই, আমার সন্তানই ট্রিটমেন্ট পায় না, কারণ ও শহীদের ভাই। এই খবর কোনোভাবে আমরা বিএনপির পরিবার কাছে পৌঁছায়। আমি শুধু আমার ছেলের 3টা কেমো খুব কষ্ট করে প্রোভাইড করি। 4 নাম্বার কেমো থেকে আল্লাহর রহমতে জনাব তারেক রহমানের পরিবার, আমরা বিএনপির পরিবার আমার পাশে পাই। জীবনে বাঁচার লড়াইয়ে ওনারা আমার ছেলের পাশে আর আমার পাশে কিভাবে ছিলেন হয়তো আমি আপনাদের বুঝাইতে পারবো না। তখন তো আমাদের যাদের ডাকে আমার সন্তান মারা গেছে তারা তো আমার খোঁজ খবর নেয় নাই। ইভেন সার্জিদের সাথে আমার 4 বার দেখা হয়, সার্জিস আমার বাসায় পর্যন্ত যায়। আমি সার্জিসকে বলি আমার জিসানের কেমন রেডি আমি দিতে পারবো, আমার সার্জারিটা একটু বাইরে করায় দাও, কারণ ডাক্তার বলছিল সিঙ্গাপুরে সার্জারি করাইলে ওর জন্য সবচেয়ে বেস্ট হবে। কারণ এত ছোট বাচ্চা 3rd স্টেজের কেমো তো আমি এমন কোনো দরজায় নাই যে নক করি নাই। কিন্তু আমি বিএমপি যে কে আমার পাশে পাবো আমার কখনো ওনাদের খুঁজতে হয় না, ওনারা নিজেরা আমার উইলিংলি আমার পাশে ছিলেন। জনাব তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী, উনি লন্ডন থাকা অবস্থায় আমার জিসানের খোঁজ খবর নেন, ওর জন্য গিফট পাঠান এবং উনি শুধু আমাকে বলেন জিসানকে বলবেন শক্ত থাকে, জিসানের জন্য যা করা লাগে আমি আমার সামর্থ্য অনুযায়ী করব। উনি শুধু মুখে কথাটা বলেন নাই, উনি প্রমাণ করে দেখাইছেন। আমার ছেলে 2টা সার্জারি হয়েছে, গত বছর 8 তারিখ ওর 2nd সার্জারি হয়েছে। রোমান ভাই নিজে হসপিটালে যায় আমার জিসানকে দেখে আসছে। আমরা বিএনপির পরিবারের প্রত্যেকটা সদস্য আমার আর জিসানের পাশে ছিল। আমি উনাদের কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না। আমার বিশ্বাস আমরা যে শহীদ পরিবার আছি ইনশাল্লাহ শুধু সময়ের ব্যাপার, ওনারা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য ওনারা করবেন। কারণ উনিও তো ভুক্তভোগী, আমরা হয়তো হারাইছি, আমরা বলতে পারছি, উনি বলতে পারে নাই।
আমরা যেভাবে ওনাদের পাশে ছিলাম ওনারাও আমাদের জন্য করবেন। ওনাদের কাছে আমাদের শুধু একটাই চাওয়া, আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে, এতটুকু ওনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি। ইভেন আমরা যারা শহীদ পরিবার, শহীদ যোদ্ধা আছি, তাদের পাশে তাদের চলাফেরার জন্য, তারা যেন, আমরা যে সন্তান হারাইছি কোনো কিছুর বিনিময়ে হয়তো আমাদের সন্তানকে আমরা পাবো না, কিন্তু আমরা একটু সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি, সেই ব্যবস্থাটা করলে আর বিচার করলে আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নাই। আমি আবারও বলতে চাই, তারেক রহমান আমার পাশে যেভাবে ছিল, রোমান ভাই, মিথুন ভাই, ইভেন আমরা বিএনপির পরিবারের প্রত্যেকটা সদস্য, আজ পর্যন্ত আমি সেকেন্ড অপারেশন করাইছি, প্রায় 1 বছর হয়ে গেছে। আমি হয়তো ফোন দিয়ে বলি ভাইয়া জিসানের এইটা লাগবে, আমার বলতে দেরি, আমার 1 দিন সময় লাগে ওইটা আমার কাছে পৌঁছায় যাইতে। ইভেন আমি একজন ক্যান্সার রোগীর মা হিসেবে, একজন শহীদের মা হিসেবে আমার হয়তো চিন্তাও করতে হয় না যে কালকে আমার ছেলের কেমো, পরশু রেডিও, আমি কি করব, কারণ আমি একটা সিঙ্গেল মা হিসেবে আমি কিছু করি না। আমার হাজবেন্ডও মারা গেছে, প্রায় 1.5 বছর হয়ে গেছে। ক্যান্সারের মতো একটা কি লেভেলের ট্রিটমেন্টে টাকা লাগে সেটা শুধু সেই পরিবারেই জানে। আমার দিন শেষ অন্তত জিসানের ট্রিটমেন্টের জন্য আমার টেনশন করতে হয় না। ইভেন আপনাদেরকে এখনো আমি বলতে চাই, বলাটা উচিত না, মাত্র রোমান ভাই আমাকে জিসানের কথা জিজ্ঞেস করে বলতেছে ওর এই অবস্থা কেন, ওকে এত খারাপ দেখাচ্ছে কেন। আমি বলছি ভাইয়া ক্যান্সারটা আগের চেয়ে একটু বেড়ে গেছে। ভাইয়া বলছে আপনি টেনশন করবেন না, আমরা তো আছি, শুধু ওর পাশে আপনি থাকেন। লাস্টে একটা কথা বলতে চাই, দিন শেষে প্রতিদিন সকাল হয় রাত হয় আমার জিসান শুধু বলে আম্মু ভাইয়া তো আমাদের রেখে চলে গেছে, কিন্তু আমি তোমাকে কার কাছে রেখে যাব, তুমি তো সম্পূর্ণ একা। আমি ওকে বলতে পারি না যে বাবা ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা, বলি আম্মু ইনশাল্লাহ আম্মা আল্লাহ তোমাকে সুস্থ করে আমার কাছে নিয়ে যাবে। আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে জীবিত অবস্থায় আমাকে আর কিছু না দেখায়। একটা মার জন্য এর চেয়ে কষ্টের আর কিছু নাই, কারণ আমার যা ছিল আমি সব হারায় ফেলছি। আসসালামু আলাইকুম। একদিন আগেই দেখলাম নরসিংদী আওয়ামী লীগের উপদেষ্টা তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে আজীবন বিএনপি হয়েই মরতে চায়, এবং তিনি খুবই দৃঢ়তার সঙ্গে বললেন যে আমি প্রকৃত অর্থে বিএনপি ছিলাম, এখন আবার বিএনপি হয়ে গেলাম। কিন্তু স্থানীয়দের অভিযোগে আমরা দেখেছি যে তিনি জাতীয় পার্টি করতেন, বিএনপি করেছেন, আওয়ামী লীগ করেছেন, আবার বিএনপিতে ফিরছেন, পরবর্তীতে আর এক সরকার ক্ষমতায় আসলে সেই দলেও তিনি যাবেন, মানে ডিগবাজি দিতে তিনি খুব সিদ্ধহস্ত। আওয়ামী লীগের একাধিক জেলা থেকে এরকম খবর এর আগে আমরা দেখেছি, অর্থাৎ দল পরিবর্তন করে তারা বিএনপিতে যোগ দিচ্ছে। এবার আওয়ামী লীগের জন্য ভয়ঙ্কর খবর যেটা এসেছে সেটা হচ্ছে গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জের খুবই গুরুত্বপূর্ণ 2 জন নেতাকে আমরা দেখছি তারা আওয়ামী লীগ ছাড়লেন সংবাদ সম্মেলন করে। গোপালগঞ্জে এরকম বিপর্যয় কেন আসছে? তাহলে কি অন্য কিছু হচ্ছে, নাকি তাদেরকে বাধ্য করা হচ্ছে? চলুন একটু গোপালগঞ্জ থেকে ফিরে আসি, কি হচ্ছে সেখানে। আওয়ামী লীগের এটা কত বড় উদ্বেগের খবর সেটা একটু বিশ্লেষণ করে দেখবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিউজ। গোপালগঞ্জে আওয়ামী লীগের ডিজাস্টার আসবে, এটা বোধহয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অনেক বেশি কল্পনার রাজ্যের মতো খবর। তারা কল্পনাও করতে পারবে না হয়তো যে গোপালগঞ্জে এরকম ঘটনা ঘটছে। এর আগেও কিন্তু আমরা গোপালগঞ্জে এই ঘটনা ঘটতে দেখেছি। এবার 2 নেতা পদত্যাগ করছেন। কি হচ্ছে গোপালগঞ্জ আওয়ামী লীগে? আওয়ামী লীগ যদি গোপালগঞ্জেই দুর্বল হয়ে পড়ে, এরকম ঘটনা যদি গোপালগঞ্জেই ঘটে, তাহলে সারা দেশে তারা যে ফিরে আসার পরিকল্পনা কিংবা ছক করছে এবং শেখ হাসিনা নিজে ফেরার ঘোষণা দিচ্ছেন, সেটা বাস্তবায়ন করতে কি তাদের মানে অনেক বেশি কষ্ট করতে হবে না? চলুন একটু গোপালগঞ্জে যাই। কালের কণ্ঠ কি বলছে? গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 2 নেতার পদত্যাগ। কেন পদত্যাগ করলেন চলুন একটু জানি। গোপালগঞ্জের মকসুদপুরে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পদ ও সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মকসুদপুর পৌর আওয়ামী লীগের 2 নেতা। আজকে সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্লার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। পদত্যাগের ঘোষণা দেওয়া 2 নেতা হলেন মকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া।
সেক্রেটারি পদত্যাগ করছেন, উপজেলা সেক্রেটারি, বিশাল ব্যাপার কিন্তু। মানে এটা যদি অন্য জেলায় হতো তাহলে একটা ব্যাপার ছিল, গোপালগঞ্জে হচ্ছে, মকসুদপুরে হচ্ছে। সংবাদ সম্মেলনে লুৎফুর রহমান মোল্লা বলেন তারা দীর্ঘদিন ধরে মকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে শুক্রবার থেকে তারা আওয়ামী লীগের সদস্য পদ সহ দলের সব পদ থেকে পদত্যাগ করছেন। তিনি বলেন, আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। তারা পদত্যাগের ঘোষণা দিচ্ছেন, কিন্তু তারা নতুন কোনো দলে যোগ দিচ্ছেন কিনা সেরকম বক্তব্য দেননি। তারা পদত্যাগের ঘোষণা দিচ্ছেন, তার মানে এখানে ডালমে কুচ কালা হ্যায়। হয়তো তারা নিজেদের জীবনের নিরাপত্তার কারণে কিংবা বাইরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েও, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েও যে গ্রেপ্তার হননি, বাইরে আছেন, এই বাইরে থাকাটা নিশ্চিত করা, কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে না যাওয়া, এবং মানে হয়তো কারো সঙ্গে এক ধরনের মানে হয়েছে, সমঝোতা হয়েছে যে তারা যদি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে এবং সংবাদ সম্মেলন করে তাহলে তাদের উপরে কোনো ধরনের পুলিশি নির্যাতন আসবে না, কোনো ধরনের মব জাতীয় কিছু হবে না। ব্যাকগ্রাউন্ডে সেরকম ঘটনা থাকতে পারে, নতুবা এই ঘটনা কেন ঘটবে? তারা কিন্তু কোনো কারণ উল্লেখ করেনি যে এই কারণে আমরা পদত্যাগ করছি, এই কারণে দল করতে পারবো না, কিংবা আজকে থেকে আমি ওই দলে যোগদান করব। যেমন নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, তিনি বলেছেন যে আমি আজকে থেকে বিএনপি হয়েই মরতে চাই। তার মনে হয়েছে সরকারি দলে থাকা উচিত, খুব পরিষ্কার, তিনি পরিষ্কার করেছেন। কিন্তু এই ক্ষেত্রে গোপালগঞ্জের এই দুই নেতা পরিষ্কার করেননি, তার মানে ভেতরে রহস্য রয়েছে। রহস্যটা কি সেটা যেমন ইম্পর্টেন্ট, রহস্য যদি নেগেটিভ রহস্য হয়, তাদেরকে যদি ভয় ভীতি দেখিয়ে হুমকি ধামকি দিয়ে এটা করা হয়, তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য এটা অশনি সংকেত। এই ঘটনা ভবিষ্যতে আরও ঘটবে, অন্য দলের ক্ষেত্রে ঘটবে, এবং এই সংস্কৃতি, এই রেওয়াজ, এটা খুবই বাজে অবস্থার দিকে নিয়ে যাবে। আর যদি মনে হয় যে তারা নিজেরাই মনে করছে যে আমি আর এইগুলো রাজনীতির ফ্যাসাদের মধ্যে থাকতে চাই না, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই, সেটা ভিন্ন কথা। ঘটনা যেটাই হোক না কেন, এটা আওয়ামী লীগের জন্য একটা বড় বিপর্যয়কর ঘটনা। কারণ এই ঘটনাগুলো সারা দেশে যখন স্প্রেড হবে, তখন আওয়ামী লীগ ওই যে দিল্লিতে বসে থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের মানে উৎসাহিত করার, কিংবা তার বিরোধী পক্ষের ভাষায় যদি বলি যে মানে কি বলবো, যে উত্তেজিত করার চেষ্টা করছেন, সেই চেষ্টা সফল হওয়ার ক্ষেত্রে এই ঘটনাগুলো একটা বড় দায়। তবে আমরা প্রত্যাশা করব যে কোনো ধরনের হুমকি ধামকি কিংবা তাদেরকে বাধ্য করা হয়নি এই ঘটনা ঘটানোর জন্য, যদিও সেই প্রত্যাশাটা বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি প্রত্যাশা হয়ে যায় বোধহয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কি ঘটনা পেছনে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।